ট্রান্সফর্মার কোয়ার্টার ওয়েভ ট্রান্সফর্মার আমরা কেন ইউজ করলাম? শাহিন আলম বলো দেখি। ম্যাম ইম্পিডেন্স ম্যাচিং এর জন্য। ইম্পিডেন্স ম্যাচিং এর জন্য, ভালো কথা। কিন্তু কোয়ার্টার ওয়েভ ট্রান্সফরমারের একটা লিমিটেশন, মানে খুব মানে পপুলার লিমিটেশনটা কি ফাহিম আশরাফ? অসুবিধাটা কি কোয়ার্টার ওয়েভ ট্রান্সফরমার ইউজ করার? ইয়েস ম্যাম। কোয়ার্টার ওয়েভ ট্রান্সফরমার ইউজ করার অসুবিধাটা কি? অসুবিধা? হ্যাঁ, কেন আমরা বললাম যে কোয়ার্টার ওয়েভ ট্রান্সফরমার ইউজ করব না, কেন আমরা স্টাবে মুভ করলাম? ম্যাম ভুলে গেছি। আচ্ছা, কোয়ার্টার ওয়েভ ট্রান্সফরমারের অসুবিধা বলো, কে বলবে? ইসমাম হোসেন বলো দেখি, কোয়ার্টার ওয়েভ ট্রান্সফরমার ইউজ করার অসুবিধাটা কি? ওই লাইনের সঠিক ইম্পিডেন্স আলাওই লাইন পাওয়া। হ্যাঁ, সঠিক ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স পাওয়া ডিফিকাল্ট, সেই জন্য আমরা কোয়ার্টার ওয়েভ ট্রান্সফরমারটা ইউজ করতে চাচ্ছি না। সো আমরা আজকে স্টাব শুরু করতেছি। স্টাবের মেইন ব্যাপারটা কি? স্টাবের মেইন ব্যাপারটা হচ্ছে, আমার ভিডিওটা কি দেখা যাচ্ছে? আমি নিজেকে কো-হোস্ট করে নিই। হ্যাঁ, দেখো তো আমার ভিডিও সবাই ক্লিয়ার দেখতে পাও? জি ম্যাম। ওকে ফাইন। সো আজকে আমরা শুরু করব এই মানে স্টাবের সেকশনটা। আমরা এর আগের দিনও বলেছি একটুখানি যে আমি একটা প্যারালাল লাইন নিচ্ছি, প্যারালাল সেকশন অফ, মানে প্যারালাল লাইনে আমি একটা শর্ট সার্কিটেড ট্রান্সমিশন লাইন নিচ্ছি, যেটা আমি ইন প্যারালাল টু দ্য ট্রান্সমিশন লাইন সিস্টেম বসাচ্ছি। এখন এই শর্ট সার্কিটেড ট্রান্সমিশন লাইন নেওয়ার কারণে আমার কি হবে? আমাকে এই শর্ট সার্কিটেড লাইনটাকে একটা সার্টেন ডিসটেন্স পরে, কোথা থেকে সার্টেন ডিসটেন্স পরে? লোড থেকে একটা সার্টেন ডিসটেন্স পরে এটাকে পুট করতে হবে, এবং এই শর্ট সার্কিটেড পাথটা বা শর্টেড ডিসটেন্সটা হোয়াটএভার, এই লাইনটা will be of such a length, এমন দৈর্ঘ্যের হবে যেন এই লোড থেকে যেটুকু পরিমাণ রিফ্লেক্টেড ওয়েভ আসে এবং শর্টেড পাথ থেকে যেই পরিমাণ রিফ্লেক্টেড ওয়েভ আসে, তারা একজন একজনকে ক্যান্সেল আউট করে দিতে পারে, এবং এই ক্যান্সেল আউট করে দেওয়ার পরে বিয়ন্ড দিস পয়েন্ট কোনো রিফ্লেক্টেড ওয়েভ থাকবে না। ঠিক আছে, এই কথাটা আমাদের রিপিটেশন, এই কথাটা আমরা এর আগে ক্লাসেই বলেছি। তো এখন এই যে রিফ্লেক্টেড থাকবে বা থাকবে না, এটা কে নির্ধারণ করবে? অবশ্যই ইম্পিডেন্সের সাথে সম্পর্ক। আমি বললাম এই পয়েন্টে, আগের দিনের ছবিটা যদি তোমাদের মনে থেকে থাকে, এই পয়েন্টে দুইটা রিফ্লেক্টেড ওয়েভ আসছে, একটা ভি রিফ্লেক্টেড 1 আর একটা ভি রিফ্লেক্টেড 2। ভি রিফ্লেক্টেড 1 কেন তৈরি হচ্ছিল? বিকজ আমার জেড ইন আর জেড এল ইকুয়াল না, যেহেতু ইকুয়াল না সেজন্য ভি রিফ্লেক্টেড 1 তৈরি হলো। আবার অন দ্য আদার হ্যান্ড, যেহেতু এটা শর্ট সার্কিটেড পাথ, তার মানে অবশ্যই শর্ট সার্কিটেড পাথের ইম্পিডেন্স আর ইনপুট ইম্পিডেন্সও ইকুয়াল না, তাই না? এই কারণে ভি রিফ্লেক্টেড 2 ও তৈরি হয়েছিল। এখন আমাদের কাজটা কি? আমাদের কাজটা হচ্ছে এই ভি রিফ্লেক্টেড 1 আর ভি রিফ্লেক্টেড 2 যেন একজন আরেকজনকে ক্যান্সেল করে দেয়। ক্যান্সেল করা মানে কি? অবশ্যই ওদের মান সমান হতে হবে, এবং কোন জিনিসটা ওদের ভিন্ন হতে হবে? ওদের দিক, ডিরেকশন। সো ওদের ম্যাগনিটিউড সেম বাট অপোজিট ইন ফেজ হইতে হবে। দিক বলতে আমি এখানে আর কি ফেজ কে বোঝাচ্ছি। এই ভি রিফ্লেক্টেড 1 আর ভি রিফ্লেক্টেড 2 এর যদি ফেজটা অপোজিট হয়ে থাকে এবং এদের ম্যাগনিটিউড যদি সেম হয়ে থাকে, একটা আরেকটাকে ক্যান্সেল আউট করে দিবে। ক্যান্সেল আউট করে দিলে এই টুয়ার্ডস এ জেনারেটর যদি আমি যাওয়া শুরু করি, এই এল ডিসটেন্স যাওয়ার পরে বাকি ডিসটেন্সে আমার আর কোনো ধরনের রিফ্লেক্টেড ওয়েভ নাই, এবং আমি অবশ্যই কনসিডার করে নিচ্ছি এই এল ডিসটেন্স এমন কোনো, মানে ট্রান্সমিশন লাইন ফুল সিস্টেমের জন্য এল ডিসটেন্সটা এমন কোনো বড় ডিসটেন্স না। ফাইন। এইবারে আরেকটা কথা হচ্ছে যে আমার এই রিফ্লেক্টেড ভোল্টেজ ইনসিডেন্ট ভোল্টেজের সাপেক্ষে আমি কিভাবে মানে জিনিসটাকে আনবো। ধরো আমার এই জেডএল এর ভ্যালু হচ্ছে, লেটস সে কথার কথা, r plus jx, ওকে?
at L distance বা after passing through L distance from the load আমরা কি দেখব এই আরটা ট্রান্সফর্ম হয়ে গেছে না বিকজ আমরা বারবার বলছি ট্রান্সমিশন লাইনের প্রতিটা সিস্টেম প্রতিটা পয়েন্ট ইম্পিডেন্স চেঞ্জ হতে থাকে তো তাহলে যদি প্রতিটা পয়েন্টে ইম্পিডেন্স চেঞ্জ হতে থাকে তাহলে আমার at L distance যে ট্রান্সফর্ম ইম্পিডেন্সটা আমি পাবো সেটা লেটস সে r prime plus j x prime বোঝা যাচ্ছে কথা তাহলে এটা যদি হয়ে থাকে আমার L ডিসটেন্স পরে r prime plus j x prime এবং আমি যদি বলি স্টাবের ইম্পিডেন্স মাইনাস jx স্টাব ধরো এরকম একটা কথা কেন আমি মাইনাস jx স্টাব দিলাম আমার স্টাবের রেজিস্ট্যান্সের পার্টটা তো 0 এটা যেহেতু আমি প্লাস ধরেছি সেজন্য আমি এটা মাইনাস ধরলাম আর কিছু না এটা যদি আমি মাইনাস পেতাম এটা আমি প্লাসই ধরতাম আচ্ছা এইবার কারো মনে কি প্রশ্ন আছে নাকি এই স্টাবের ইম্পিডেন্স কেন এরকম ইকুয়েশন লিখলাম আমি ম্যাডাম যা ইচ্ছা তাই লিখুক সকালবেলা ক্লাস করতে এসেছি এটাই অনেক তাই না ম্যাম জিরোটা কেন হলো আরেকটা বার আচ্ছা আমরা যদি এখন একটু স্টাব মানে কি শর্ট সার্কিটেড লাইন তাই না শর্ট সার্কিট লাইন আচ্ছা আমরা যদি এখন একটু রিফ্লেকশন কোএফিসিয়েন্ট দেখি রিফ্লেকশন কোএফিসিয়েন্টের ইকুয়েশন কে বলতে পারবে ইম্পিডেন্সের সাথে রিফ্লেকশন কোএফিসিয়েন্টের ইকুয়েশনের সম্পর্ক যাও দেখি একটু পিছনের দিকে ZL minus Z naught ZL minus Z naught divided by ZL plus Z naught ফাইন থ্যাংক ইউ তাহলে যখন আমি শর্ট সার্কিটেড পাথ আমি এই ZL টাকে 0 ধরে ফেলি তাই না জি ম্যাম এবং এই ZL টা কোনটা এই ZL টা ধরো আমার রিয়েল ZL যদি হয়ে থাকে সেই পার্টটা তাহলে আমি ওর রেজিস্ট্যান্সের ভ্যালু 0 ধরে ফেলি এবং আমি দেখি যে রিফ্লেকশন কোএফিসিয়েন্টটা আসছে -1 এ তাই না এটা আমাদের আগেও ইকুয়েশন আমাদের করা ছিল এবং আমরা দেখিয়েছিলাম ওপেন সার্কিটের ক্ষেত্রে এই ইকুয়েশনটা ছিল +1 এইবার এই জিনিসটাকে যদি আমি আমার কমপ্লেক্স গামা প্লেনে লিখতে চাই তাহলে আমি এটাকে এরকম লিখব তাই তো -1 এর জন্য 180 ডিগ্রির গ্যাপ সেই 180 ডিগ্রিটা আমি এক্সপোনেনশিয়াল প্লেনে এইভাবে লিখলাম e to the power j পাই পারি লিখতে এবং আমি যদি আমার কমপ্লেক্স গামা প্লেনের ছবিটাতে যাই যেখান থেকে আমার স্মিথ চার্ট আসছে সেখান থেকে আমি দেখিয়ে দিতে পারি যদি আমার রিফ্লেকশন কোএফিসিয়েন্টের ম্যাগনিটিউড 1 এবং ফেজ যদি -1 হয়ে থাকে তাহলে বেসিক্যালি এই যে স্টাব পয়েন্টটা আমরা যে একটা সার্কেল এঁকেছিলাম মনে আছে একদম বাইরের r ইকুয়াল টু মানে রিফ্রাকশন কোএফিসিয়েন্ট 1 হওয়ার জন্য যে সার্কেলটা সেই সার্কেলটা r ইকুয়াল টু 0 এর সার্কেলকে ইন্টারসেক্ট করবে তার মানে কি এই সার্কেলের প্রত্যেকটা পয়েন্টের রেজিস্ট্যান্স 0 হবে এবং আমাদের একটা শর্ট সার্কিট পয়েন্ট ছিল কোনটা ছিল শর্ট সার্কিট পয়েন্ট ধরো আমি যদি এখানে a b বলে দেই শর্ট সার্কিট পয়েন্ট ছিল না একটা সার্টেন মনে করে নাকি এ ছিল আমাদের শর্ট সার্কিট পয়েন্ট এখন আমি যদি এইভাবে চিন্তা করি যে আমার যখন রিফ্লেকশন কোএফিসিয়েন্টের ম্যাগনিটিউড 1 সরি রিফ্লেকশন কোএফিসিয়েন্টের ম্যাগনিটিউড -1 আমি আমার r এর ভ্যালু 0 বিকজ আমি এই ফর্মুলাতে r এর ভ্যালু 0 বিকজ z0 টাকেও আমি একটা রিয়েল পার্ট ধরলাম এটা যেহেতু ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স এবং আমি এখান থেকে -1 আসলাম এটা যদি r এর ভ্যালু 0 হয়ে থাকে তাহলে আমি যদি একটা শর্ট সার্কিটেড স্টাব ইউজ করি এই সার্কেলের যে কোনো পয়েন্টে সেই স্টাবের যদি একটা রিঅ্যাকট্যান্স থাকে বিকজ এটা একটা তার এর ভিতর দিয়ে এসি ফিল্ড যাচ্ছে ফিল্ডটা
এই ভিতর দিয়ে যখন ভোল্টেজ যাচ্ছে বা পাওয়ার মানে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড এভাবেই যাচ্ছে, আমি বলি যেহেতু ওর ইম্পিডেন্সের সাথে এই ট্রান্সমিশন লাইনে ইনপুট ইম্পিডেন্সের ম্যাচ হচ্ছে না, যে পরিমাণ পাওয়ার যাচ্ছে সেটা আবার রিফ্লেক্ট ব্যাক করছে। সো তার মানে বেসিক্যালি এখানে কি হচ্ছে, পাওয়ারটা অনেকটা ট্র্যাপ হয়ে আছে এভাবে বলতে পারি আমি। বা এই যে স্ট্যান্ডিং ওয়েভটা তৈরি হচ্ছে, স্ট্যান্ডিং ওয়েভ তৈরি হওয়া মানে কি এখান থেকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থেকে যাওয়া। সো এক্স্যাক্টলি এটাতে আর ইকুয়াল টু 0 ইটস ফাইন, বাট ডেফিনেটলি এই পয়েন্টের কোথাও না কোথাও এক্স এর ভ্যালু থেকে যাচ্ছে, এক্স এর ভ্যালু আছে, মানে রিঅ্যাকট্যান্সের ভ্যালু আছে। এই কারণে আমি শর্ট সার্কিটেড স্টাবের ইম্পিডেন্সটাকে এই 0 মাইনাস যে এক্স স্টাব দিয়ে প্রকাশ করছি। ডাজ ইট মেক সেন্স? আমার কথা কি বোঝা যাচ্ছে? আমি যখন শর্ট সার্কিটেড স্টাব বলছি, সে শর্ট সার্কিটেড, সো তার রেজিস্ট্যান্স। আচ্ছা, প্রতিদিন বলতে ভালো লাগে না, তোমরা তোমাদের রিনেম করে রাখবা। তোমরা রোল আগে তারপরে তোমার নাম, এক্সাম রোল আগে তারপরে তোমাদের নাম। ইয়ামিন হাওলাদার, হামিদুল হোসেন, তন্ময় কুন্ডু। ওকে, সো আমরা যদি এভাবে বলি যে আমি যখন শর্ট সার্কিটেড লাইনটা নিচ্ছি, সেই শর্ট সার্কিটেড লাইনের রেজিস্ট্যান্স 0 থাকবে, বাট তার একটা রিঅ্যাকটিভ ভ্যালু থাকবে। এই যে আমরা স্মিথ চার্টের এই পয়েন্ট থেকে দেখো, আমরা দেখতে পাচ্ছি তার একটা রিঅ্যাকট্যান্সের ভ্যালু আছে, বিকজ ইট ইজ হ্যাভিং আ স্ট্যান্ডিং ওয়েভ। এই লাইনের মধ্যে আমার একটা স্ট্যান্ডিং ওয়েভ থাকছে, সো আমার কিছু না কিছু ভোল্টেজ এখানে স্টোরড অবস্থায় আছে। আচ্ছা, ভোল্টেজ বলো বা ফিল্ড যেভাবে বলি না কেন, এনিওয়ে। সো তাহলে আমরা এখন কি চাই? আমরা চাই এই পয়েন্টে এই আর প্লাস জে এক্স আর মাইনাস জে এক্স এরা একজন একজনকে ক্যান্সেল আউট করুক। ক্যান্সেল আউট করুক মানে কি, রিঅ্যাকটিভ পার্টটা একজন একজনের সাথে ক্যান্সেল আউট হয়ে যাক। রিঅ্যাকটিভ পার্টটা যদি ক্যান্সেল হয়ে যায়, তাহলে বাকি থাকবে কি? শুধুমাত্র রিয়েল পার্টটা। এখন এই রিয়েল পার্টটা যদি কোনোভাবে এই জেডিন এর সমান হয়ে যায়, এই আর যে এই আর তো না, সরি এই আর, এই রিঅ্যাকটিভ পার্টটা জে এক্স প্রাইম এন্ড এক্স স্টাব এরা নিজেদেরকে একজন আরেকজনকে ক্যান্সেল করবে। ওকে, আর বাকি থাকবে যে আর প্রাইম। আমার ইনপুট ইম্পিডেন্সটা যদি এই আর প্রাইমের সমান হয়ে যায়, সরি বারবার নোটেশন ভুল করছি, তাহলে কি হবে? তাহলে আর কোনো রিফ্লেক্টেড ওয়েভের কি দরকার আছে? ইন দ্যাট কেস দিস পয়েন্ট অনওয়ার্ডস কোনো রিফ্লেক্টেড ওয়েভ আর থাকবে না। এটাই হচ্ছে স্টাবের মেইন প্রিন্সিপাল। ওকে, আচ্ছা, যদি সেটা হয়ে থাকে, যদি আমাদের এই জিনিসটা দরকার হয় যে আমরা এই পার্টের রিয়েল পার্ট ট্রান্সফর্মড ইম্পিডেন্স, লোডের এল ডিসটেন্সের ট্রান্সফর্মড ইম্পিডেন্স যেটা আছে, সেই ইম্পিডেন্সের রিঅ্যাকটিভ পার্টকে স্টাবের রিঅ্যাকটেন্সের ইকুয়াল স্টাবের রিঅ্যাকটেন্স দিয়ে ক্যান্সেল আউট করতে চাই, এবং আমরা যদি এই আর প্রাইমকে আলটিমেটলি ইনপুট ইম্পিডেন্সের সমান রাখতে চাই, এই ধরনের ডিজাইন কনসিডারেশনের জন্য আমরা কিভাবে আগাবো? আচ্ছা, এইবার একটা কথা দেখো, এখানে আমরা যা রোধ বলতেছি, রোধ বা ইম্পিডেন্স যাই আমরা বলি, এগুলো কি প্যারালাল লাইনে আছে, তাই না? আমি এইটাকে তো মুখের কথায় বলে দিচ্ছি একজন আরেকজনকে ক্যান্সেল করবে। ছবি দেখলে আমার মনে হচ্ছে আর প্লাস জে এক্স মাইনাস জে এক্স প্রাইম এরকম ভাবে কোনোভাবে আমি যদি জিরো করে ফেলতে পারতাম। বাট প্যারালালে ইম্পিডেন্স গুলো কিরকম রিলেশনে থাকে বলো দেখি? 1/z1 প্লাস 1/z2 এইভাবে করে প্যারালালের ইম্পিডেন্স গুলো এরকম আসে না ক্যালকুলেশন? তার মানে কি একটু হলেও ক্যালকুলেশনটা আমার কমপ্লিকেটেড হয়ে যায়। কথা কি বুঝলাম নাকি মুনতাসির চৌধুরী? পরে আসছি, কিছু বোঝা যাচ্ছে?
ঘুমের মধ্যে আছে সে এখনো। সাজ্জাদ হোসেন রাফি আছে নাকি ক্লাসে? নাই। মাহমুদুল হাসান আছে? জি ম্যাম। হ্যাঁ, বোঝা যাচ্ছে কথাটা? জি ম্যাম। আচ্ছা, সো আমি যদি প্যারালালে ইম্পিডেন্সটা কঠিন মনে হয় তাহলে আমরা আরেকটা কি ওয়ে আছে যে আমি যদি একদম সহজে এটাকে যোগ করে ফেলতাম, কোন ভাবে আমি যোগ করে ফেলতে পারতাম? ম্যাম এটা হচ্ছিল অ্যাডমিটেন্স হলে যোগ করা সুবিধা। অ্যাডমিটেন্সে হলে আমার যোগ করার সুবিধা হতো। আচ্ছা, ভেরি গুড। তার মানেটা কি, আমরা প্যারালাল কেসে এই স্মিথ চার্টের প্রবলেমগুলোতে, এই স্টাবের প্রবলেমগুলোতে পার্টিকুলারলি যখনই যেহেতু এটা প্যারালাল কনফিগারেশন, ইজি করার জন্য আমরা অ্যাডমিটেন্সে কনভার্ট করে নিব। অ্যাডমিটেন্সটা কি জিনিস? খায় না মাথা দেয়, অ্যাডমিটেন্স কি? ইফতি আকিব আসো। হ্যাঁ বলো বাবা, অ্যাডমিটেন্সটা কি জিনিস? ইম্পিডেন্সের ইম্পিডেন্সের উল্টা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমি জাস্ট ঘুম থেকে উঠানোর জন্য তোমাদের প্রশ্ন করতেছি, আমি কোনো রকেট সায়েন্স করতেছি না বাবা। আচ্ছা, তার মানে আমি ধরো অ্যাডমিটেন্সকে যদি আমি ওয়াই দিয়ে প্রকাশ করি আর ইম্পিডেন্স যদি জেড হয়ে থাকে, তাহলে জাস্ট ইম্পিডেন্সের ইনভার্স হচ্ছে অ্যাডমিটেন্স। ফাইন। এখন আমাদের এই লেভেলে এসে আমরা স্টাবের কথা বলার আগে স্মিথ চার্টের আরো কিছু অ্যাডভান্স কথাবার্তা বলি। সেটা হচ্ছে যে আমরা যখন মানে স্মিথ চার্ট করেছিলাম, আমরা সবগুলা পয়েন্টকে মানে কমপ্লেক্স গামা প্লেনের সাথে এক একটা পয়েন্ট আর আর এক্স এর ভ্যালু দিত, তাই না? আর আর এক্স এর ভ্যালু দিত মানে হচ্ছে যে ওরা ইম্পিডেন্সের ভ্যালু দিত। এখন আমি চাবো যে এই এক স্মিথ চার্ট দিয়ে কিভাবে আমি অ্যাডমিটেন্স কে প্রকাশ করতে পারি। আচ্ছা, এখন আমাকে যদি অ্যাডমিটেন্স কে এই স্মিথ চার্ট দিয়ে প্রকাশ করতে হয়, আমার কিছু কনসিডারেশন আছে। সেই কনসিডারেশন গুলো আগে আমরা একটু দেখি। লেটস সে যখন আমরা নরমাল একটা লোড নেই আর প্লাস জে এক্স, এটাকে যখন আমরা নরমালাইজ করি, বিকজ স্মিথ চার্টের জন্য প্রথমেই আমরা নরমালাইজ করে নেই, জেড এল বাই জেড নট করে নেই, আমরা কি আসি আর প্লাস স্মল আর প্লাস স্মল জে এক্স। এখন যখন আমি অ্যাডমিটেন্স নিব, তার মানে সেটা কি 1 বাই জেড এল, তার মানে সেটা কি 1 বাই আর প্লাস জে এক্স। ধরো কথার কথা আমি জিনিসটাকে এভাবে, তোমরা এখন বলতেই পারো এরকম কমপ্লেক্স রাশির নিচে প্লাস থাকলে উপরে মাইনাস আসবে, ওগুলো আমরা আপাতত অত ধার ধারতেছি না। হ্যাঁ, আমরা জাস্ট তর্কের খাতিরে আমরা একটা জেনারেল ফর্ম লিখে গেলাম। আচ্ছা, সো এই জি প্লাস জেবিটাকে যখন আমি আবার নরমালাইজ করব, সেটাকে আমি আবার কিভাবে কনভার্ট করছি, জি প্লাস জেবি স্মল লেটারে আমরা এটা লিখতে পারি। ওকে, আচ্ছা। এখন ধরো আমি যদি আরেকটু সামনে যাই, সেটা হলো যে আমি যদি রিফ্লেকশন কোএফিসিয়েন্ট বলি, যেটা আমরা একটু আগেই লিখে আসলাম, জেড মাইনাস জেড নট জেড প্লাস জেড নট, এটাকে যদি আমি নরমালাইজড ফর্মে লিখতে চাই, দ্যাট ইজ জেড নট কমন নিলে তাই না? আচ্ছা, তোমাদেরকে আমি 1 মিনিট টাইম দিলাম, তোমরা এই জিনিসগুলোকে যদি ইন টার্মস অফ অ্যাডমিটেন্স লিখো, মানে কিছু না, জেড মানে হচ্ছে 1 বাই ওয়াই এল মাইনাস 1 বাই ওয়াই নট, এভাবে যদি লিখো, রিফ্লেকশন কোএফিসিয়েন্টের ইকুয়েশনটা কেমন আসে দেখো তো, আমি এক্ষুনি জিজ্ঞেস করবো কিন্তু।
ম্যাম হুম। ম্যাম এই যে গোপাল মানে আগের লিংক দিয়ে ঢোকার ট্রাই করছিল, তো ওই জন্য পরে এখন লক হয়ে যাওয়ার কারণে আর ঢুকতে পারতেছে না, একটু লকটা খুলতে বলতেছিল। এতক্ষণ পরে কই থেকে আসলো 9টার সময়? ম্যাম ওই যে আগের লিংকের কারণে যে লিংক নিয়ে প্রবলেম হয়েছিল। বুঝতে পারছি, আচ্ছা হ্যাঁ আনলক করছি। আচ্ছা ম্যাম। ঠিক 1 মিনিট টাইম, আমি কিন্তু এখন জিজ্ঞেস করবো। আচ্ছা, আসিফ জামিল না আসিফ জামাল? হ্যাঁ, ঘুমাই গেছে আসিফ জামাল। তোমার নাম কি বাবা, আসিফ জামিল না আসিফ জামাল? 640 640 তো ক্লাসে আছে দেখা যাচ্ছে। কই 640 কই? উঠছেন স্যার ঘুম থেকে? আপনার নাম কি আসিফ জামিল না আসিফ জামাল? ম্যাম জামিল। সব জায়গায় জামিলই আছে না? জি জি। অ্যাটেন্ডেন্স শিটে জামাল লেখা কেন? আচ্ছা, বলেন স্যার, লিখছেন এই ইকুয়েশন? কোয়েশ্চেন ম্যাম করতেছি আমি। আচ্ছা, আফজাল হোসেন, Yes, ma'am. হ্যাঁ করছেন এই ইকুয়েশন লিখছেন? কি জি হয়? ম্যাম, এটা আসলে ওয়ান মানে একদম লাস্টের ভ্যালু আসে 1 মাইনাস অ্যাডমিটেন্স এ নরমালাইজড, হ্যাঁ, আর 1 নিচে আসে 1 প্লাস নরমালাইজড অ্যাডমিটেন্স। ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। তার মানে দেখো দুইটা রিফ্লেকশন কোএফিসিয়েন্ট, একটা ইন টার্মস অফ জেড আর একটা ইন টার্মস অফ ওয়াই। আমরা কি দেখতে পাচ্ছি, এটাকে যদি আমরা আরেকটু বুঝা লিখি, মাইনাস চলে আসতেছে তাই না? তার মানে কি আবারও ইম্পিডেন্সের জন্য যেই রিফ্লেকশন কোএফিসিয়েন্ট পাই, অ্যাডমিটেন্সের জন্য আমি রিফ্লেকশন কোএফিসিয়েন্টের ফেসটা কি পাচ্ছি? এক্স্যাক্টলি অপোজিট পাচ্ছি তাই না? 180 ডিগ্রি অ্যাপার্ট, মাইনাস চলে আসতেছে। আমি যদি এখন জিনিসটাকে এভাবে বলতে চাই যে আমার স্মিথ চার্টে আমি একটা রিফ্লেকশন কোএফিসিয়েন্ট ধরো পাচ্ছি, সেই রিফ্লেকশন কোএফিসিয়েন্টের যে করসপন্ডিং যেই আর প্লাস একটা স্মিথ চার্টে যে আমি যে রিফ্লেকশন কোএফিসিয়েন্ট পাচ্ছি, সেই রিফ্লেকশন কোএফিসিয়েন্ট পাওয়ার জন্য আমি যেই জি আর যেই বি সরি যেই আর আর যেই এক্স পাচ্ছি, যেই রেজিস্ট্যান্স আর যেই রিঅ্যাক্ট্যান্স পাচ্ছি, আমি যখন ওই রিফ্লেকশন কোএফিসিয়েন্টটাকে ইন টার্মস অফ অ্যাডমিটেন্স প্রকাশ করতে চাই, আমাকে এক্স্যাক্টলি 180 ডিগ্রি অপোজিট পয়েন্ট দেখিয়ে ফেলবে। কথাটা কি একটু বেশি জটিল হয়ে যাচ্ছে? আচ্ছা, আমি ছবি এঁকে বলি তাহলে যদি একটু মেক সেন্স করে। ধরো আমি স্মিথ চার্টে চলে গেছি, আমার নরমালাইজড ইম্পিডেন্স, লোড ইম্পিডেন্স একটা কিছু দেওয়া আছে, কথার কথা যেটা যেখানেই হোক সেটা আমি চিন্তা করি না। আমি নরমালাইজ লোড ইম্পিডেন্সের জন্য আমি একটা পয়েন্ট পেয়ে গেলাম, যেই পয়েন্টটা আমাকে রিফ্লেকশন কোএফিসিয়েন্ট দেখাবে। ওকে, আচ্ছা, এখন আমি যদি এই
লোডটা, আমি যেই লোডটা এই পি এর করসপন্ডিং, ধরো আমার কাছে একটা ZL আছে, সেই ZL দিয়েই আমি এই পি পয়েন্টটা পেয়েছি এবং সেখান থেকে আমি রিফ্লেকশন কোএফিসিয়েন্ট পেলাম। তার মানে কি, এটা রিফ্লেকশন কোএফিসিয়েন্টের ম্যাগনিটিউড, এটা রিফ্লেকশন কোএফিসিয়েন্টের ফেজ, তাই তো? এখন আমাকে যদি এই লোডটা অ্যাডমিটেন্সের টার্মসে দেওয়া থাকতো, তার মানে আমাকে যদি লোডের ভ্যালু ZL না দিয়ে আমাকে যদি YL দেওয়া থাকতো, সেই ক্ষেত্রে আমি কি পেতাম? ধরো আমি স্মিথ চার্টেই যদি বসাতাম ওই ভ্যালুটা, YL এর ভ্যালুটা যদি আমি স্মিথ চার্ট থেকে এইভাবে নিতাম, স্মিথ চার্ট থেকে নেওয়ার জন্য আমি কি করতাম? খুব সিম্পল একটা পদ্ধতি ধরো আমি অবলম্বন করলাম, যে R আর G সমান, মানে এদের নিউমেরিক্যাল ভ্যালুটা সমান, আর X আর B এর নিউমেরিক্যাল ভ্যালুটা সমান। এরকম কেসে আমি যদি G আর B বসাতাম, বসিয়ে তখন যদি আমি রিফ্লেকশন কোএফিসিয়েন্ট দেখতে যেতাম, আমি দেখতে পেতাম রিফ্লেকশন কোএফিসিয়েন্টটা এক্স্যাক্টলি এইখানে যে রিফ্লেকশন কোএফিসিয়েন্ট আছে তার এক্স্যাক্টলি 180 ডিগ্রি দূরে পি প্রাইম পয়েন্টটা আমি পেতাম রিফ্লেকশন কোএফিসিয়েন্ট হিসেবে। কথা কি বোঝা যাচ্ছে? তার মানে কি হচ্ছে, পি পয়েন্টটা ZL এর জন্য রিফ্লেকশন কোএফিসিয়েন্ট দেখাচ্ছে, ওই ZL কেই আমি যদি ইনভার্স করে অ্যাডমিটেন্সে কনভার্ট করি, সেই অ্যাডমিটেন্সটাকে যদি আমি এরকম যদি ধরে নেই স্মিথ চার্টে, যে আর এর যে ভ্যালুগুলো সেগুলো জি আর এক্স এর যে ভ্যালুগুলো সেগুলো এল, তাহলে আমি দেখব রিফ্লেকশন কোএফিসিয়েন্ট যেটা আমি পাচ্ছি সেটা এক্স্যাক্টলি 180 ডিগ্রি অ্যাপার্ট পাচ্ছি। বা আমি এভাবে বলতে পারি যে আমি পি প্রাইম পয়েন্টটা পাচ্ছি, এই পি পয়েন্টটাকে 180 ডিগ্রি রোটেট করিয়ে, কোন কার সাপেক্ষে 180 ডিগ্রি রোটেট করালাম? এই অরিজিনের সাপেক্ষে আমি 180 ডিগ্রি রোটেট করলাম। আচ্ছা, এখন তার মানে কি হচ্ছে, যে আমাকে যদি মানে স্মিথ চার্টকে, ইম্পিডেন্সের স্মিথ চার্টকে অ্যাডমিটেন্সের স্মিথ চার্টে কনভার্ট করে নিতে হয়, সেক্ষেত্রে আমাকে কি করতে হচ্ছে, এই যে কনস্ট্যান্ট রেজিস্ট্যান্স সার্কেলগুলো ছিল, এরকম করে করে আমার কনস্ট্যান্ট রেজিস্ট্যান্স সার্কেল ছিল না, এই কনস্ট্যান্ট রেজিস্ট্যান্স সার্কেলগুলো ছিল আমার রেজিস্ট্যান্স বলছি আমি, তাই তো? আবার আমার এই কনস্ট্যান্ট রিঅ্যাক্ট্যান্স সার্কেল ছিল। আমি যদি এই অ্যাকচুয়াল পয়েন্ট পেতে চাই তাহলে আমাকে কি করতে হবে? আমি নরমালি দেখলাম যে পি পয়েন্টের জন্য রিফ্লেকশন কোএফিসিয়েন্ট এখানে আসে, পি প্রাইমের জন্য 180 ডিগ্রি দূরে আসে। সো আমাকে যদি এখন এই কনস্ট্যান্ট রিঅ্যাক্ট্যান্স আর রেজিস্ট্যান্স যে সার্কেলগুলো আছে, সেই সার্কেলগুলো প্রত্যেকটাকে যদি আমি 180 ডিগ্রি ঘুরিয়ে নেই, অরিজিনের সাপেক্ষে যদি আমি প্রত্যেকটাকে 180 ডিগ্রি ঘুরিয়ে নেই, সেই ক্ষেত্রে আমি কি পাবো? একটা কনস্ট্যান্ট কন্ডাক্টেন্স সার্কেল, কনস্ট্যান্ট সাসেপ্টেন্স সার্কেল, এরকম পেয়ে যাব। পাবো নাকি? বুঝি কথাটা? তো আমার রিফ্লেকশন স্মিথ চার্টটা এখন এরকম আছে। আমি এক্স্যাক্টলি যদি এইভাবে চিন্তা করি, এভাবে চিন্তা করলে কি হচ্ছে, আমি পুরো খাতাটাকে উল্টো করে নিলাম, তারপর আমি 180 ডিগ্রি ঘুরিয়ে নিলাম। আগে যেটা আমার ডান দিকে আসছিল কনস্ট্যান্ট রেজিস্ট্যান্স সার্কেলগুলো সব সেন্টারগুলা, এখন আমার কি এসে যাচ্ছে? বাম দিকে চলে আসছে অ্যাডমিটেন্স স্মিথ চার্টের ক্ষেত্রে। কথা কি বোঝা যাচ্ছে? এখন এইরকম ভাবে যদি আমি ইম্পিডেন্স স্মিথ চার্টকে 180 ডিগ্রি রোটেট করিয়ে ফেলি, সেই ক্ষেত্রে এখন যদি আমি আর কে এক্স এর আর কে জি এর সমান আর এক্স কে বি এর সমান ধরি, তাহলে দেখো আমি ঠিকই কিন্তু একটা পয়েন্ট পাবো, যে পয়েন্টটা হচ্ছে আমার অ্যাডমিটেন্সের পয়েন্ট, এবং ওই অ্যাডমিটেন্সের সাপেক্ষে আমি ঠিক অ্যাকচুয়াল ডিরেকশনের রিফ্লেকশন কোএফিসিয়েন্টই পাচ্ছি। সো এই যে এই কাজটা করা, এই কাজটা করাটা যথেষ্ট একটা মানে মানে কি বলবো, বিরক্তিকর কাজ। প্রত্যেকটা সময় আমি কি ইম্পিডেন্সের স্মিথ চার্টকে উল্টা করে ধরে নিব? না, আমি এটা ধরবো না। তাহলে আমি এটাকে কি করব? আমি স্মিথ চার্ট যেরকম ভাবে আছে আমি সেভাবেই রাখবো। ইম্পিডেন্সের স্মিথ চার্টকে অ্যাডমিটেন্সের স্মিথ চার্ট থেকে আমি আলাদাও করব না, ঠিক আছে? আমি যেই কাজটা করব সেটা হচ্ছে, আমার এখনো এই কনস্ট্যান্ট রেজিস্ট্যান্স সার্কেলগুলোকে আমি কনস্ট্যান্ট কন্ডাক্টেন্স সার্কেল ধরবো, কনস্ট্যান্ট রিঅ্যাক্ট্যান্সের সার্কেলগুলোকে আমি কনস্ট্যান্ট সাসেপ্টেন্সের সার্কেল ধরবো। এটাও ঠিক আছে। আমাকে কি করতে হবে? আমাকে কিছু জেনারেল মিনিং কে চেঞ্জ করতে হবে। জেনারেল মিনিং কে চেঞ্জ করা মানেটা কি? জেনারেল মিনিং কে চেঞ্জ করা মানে হচ্ছে, যখন আমরা ইম্পিডেন্স স্মিথ চার্টের পার্সপেক্টিভ থেকে দেখেছিলাম, ইম্পিডেন্স স্মিথ চার্টে কি ছিল? এই পয়েন্টটা শর্ট সার্কিট পয়েন্ট না ওপেন সার্কিট পয়েন্ট?
শর্ট সার্কিট পয়েন্ট। তার মানে কি এই পয়েন্টে ছিল আর এর ভ্যালু 0, এক্স এর ভ্যালু 0, অ্যাবসলিউট শর্ট সার্কিট পয়েন্ট হিসেবে আমরা এটাকে ধরেছিলাম। বাট এখন যেহেতু আমি ওই ভ্যালুগুলাই নিচ্ছি, তার মানে এখানে আর এর ভ্যালু তো 0 না, এখানে জি এর ভ্যালু 0 আর বি এর ভ্যালু 0। এবার বলো জি এর ভ্যালু 0 যেখানে, বি এর ভ্যালু 0 যেখানে থাকবে, ওটা কি শর্ট সার্কিট পয়েন্ট হবে নাকি ওপেন সার্কিট পয়েন্ট হবে? ওপেন সার্কিট পয়েন্ট হবে। সো আমার এই পয়েন্টটা হচ্ছে ওপেন সার্কিট পয়েন্ট। একইভাবে এই পয়েন্টটা যেখানে আমার আগে আর এর ভ্যালু ইনফাইনাইট আর এক্স এর ভ্যালু ইনফাইনাইট ছিল, এটা ছিল ওপেন সার্কিট পয়েন্ট। এখন ইন টার্মস অফ জি আর বি যদি আমি বলি, তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে শর্ট সার্কিট পয়েন্ট। তার মানে আমি যখন একই স্মিথ চার্টকে, ইম্পিডেন্স স্মিথ চার্টকে অ্যাডমিটেন্স স্মিথ চার্ট হিসেবে চিন্তা করছি, আমার কিচ্ছু, আমি কোন রকমের কোনো ভ্যালু আমি পাল্টাচ্ছি না, আর জি, এক্স আর বি একজন আরেকজনের সমান, অনলি আমার ইন্টারপ্রিটেশন গুলা ডিফারেন্ট। আগে আমার ডান দিকে ছিল ওপেন সার্কিট, বাম দিকে শর্ট সার্কিট, এখন অপোজিটটা হয়ে গেছে, ডান দিকে শর্ট সার্কিট, বাম দিকে আমার ওপেন সার্কিট পয়েন্ট আসছে। আমরা কতজন আমার মানে কথা বুঝতে পারছি? বুঝতে কি পারছি আদৌ? না বুঝতে পারলে দয়া করে জানাও, আমরা একটু পরে সাব ম্যাচিং এর একটা বিশাল অঙ্কে যাব। হ্যাঁ, আচ্ছা বুঝি। তার মানে ইম্পিডেন্স, আবার একটু বলি, হ্যাঁ, ইম্পিডেন্স স্মিথ চার্টের জন্য ইউ অ্যাক্সিস এদিকে, জেভি অ্যাক্সিস এদিকে ছিল। আমি যখন এই ছবিটা দিয়ে দেখলাম, আমি দেখতে পাচ্ছি 180 ডিগ্রি চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে কি ইউটাকেও আমি এদিকে নিয়ে আসছি, ইউটাও আমার 180 ডিগ্রি দূরে এই পয়েন্টে চলে আসছে অ্যাডমিটেন্সের জন্য, ভিটাও আমার 180 ডিগ্রি দূরে এই দিকে চলে আসছে, এবং সেই হিসেবে আমি রিফ্লেকশন কোএফিসিয়েন্টের ভ্যালু পাচ্ছিলাম। বা এই যে 180 ডিগ্রি অপোজিট উল্টানো না উল্টিয়ে আমি আদার অপশন কি কোন দিকে যেতে পারতাম? আমি যে আদার অপশন যেতে পারতাম সেটা হচ্ছে যে আমি স্মিথ চার্টে ইম্পিডেন্সের ভ্যালুগুলো, অ্যাডমিটেন্সের ভ্যালুগুলো একদম এরকমই রাখবো। যেটা আমি চেঞ্জ করব সেটা হচ্ছে আমার ইন্টারপ্রিটেশনটা চেঞ্জ হয়ে যাবে। শর্ট সার্কিট পয়েন্ট, ওপেন সার্কিট পয়েন্ট, এই ইন্টারপ্রিটেশনটা আমার চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকবার যখন আমার ইন্টারপ্রিটেশনটা চেঞ্জ হবে, আরেকবার কথা হচ্ছে যে আমি যখন রিফ্লেকশন কোএফিসিয়েন্টটা তাহলে চিন্তা করছি, যেহেতু আমার মাথায় থাকবে যে এটা আমার অ্যাক্সিস, ওকে, সো আমি যখন রিফ্লেকশন কোএফিসিয়েন্টটা চিন্তা করছি এবং রিফ্লেকশন কোএফিসিয়েন্টের ফেজ যখন আমি ক্যালকুলেট করতে যাচ্ছি, সেই ফেজটা আমার আগে কি হতো, এইখানে যখন আমি ইম্পিডেন্সে ছিলাম, ইউ এর থেকে আমি এই প্লাস ইউ অ্যাক্সিস থেকে আমি ফেজ ক্যালকুলেট করতাম। এখন আমি ইম্পিডেন্সের স্মিথ চার্টে আমি তো জানি যে আমার প্লাস ইউ অ্যাক্সিসটা হচ্ছে এই দিকে, সো আমার রিফ্লেকশন কোএফিসিয়েন্ট যেখানেই হবে, আমি রিফ্লেকশন কোএফিসিয়েন্টের ফেজ এখন আবার এই অ্যাক্সিস থেকে ক্যালকুলেট করা, কনসিডার করা শুরু করব। কথা কি বোঝা যাচ্ছে? একই স্মিথ চার্টকেই, ইম্পিডেন্সের স্মিথ চার্টকেই অ্যাডমিটেন্সের স্মিথ চার্টে কাজ করাচ্ছি, জাস্ট কিছু কনসিডারেশন ডিফারেন্ট। ওপেন সার্কিট, শর্ট সার্কিট পয়েন্ট ডিফারেন্ট। আমি যখন রিফ্লেকশন কোএফিসিয়েন্টের ফেজ ক্যালকুলেট করব, সেই ফেজ আমি এই -x ডিরেকশনের সাপেক্ষে থেকে ক্যালকুলেট করতে থাকবো। ঠিক আছে? বোঝা যাচ্ছে? আচ্ছা, আরেকটা পয়েন্ট কি আছে, ইম্পিডেন্স স্মিথ চার্টের ক্ষেত্রে আপার হাফ আমরা কি চিন্তা করতাম, এটা হচ্ছে ইন্ডাকটিভ লোড, লোয়ার হাফ ক্যাপাসিটিভ লোড, তাই না? এখন কি হবে সেটা অ্যাডমিটেন্সের ক্ষেত্রে? দেখো অ্যাডমিটেন্সের অ্যাক্সিসে কি দেখাচ্ছে, প্লাস জেভি এইদিকে না, তাহলে মাইনাস জেভি এইদিকে। সো অ্যাডমিটেন্সের জন্য এইদিকে হচ্ছে আমার ইন্ডাকটিভ, মানে নিচের দিকে আমার ইন্ডাকটিভ, উপরের দিকে হচ্ছে আমার ক্যাপাসিটিভ লোড। ক্লিয়ার সবাই? বুঝি নাকি? আচ্ছা, কেউ কোনো কথা বলতেছে না, অঙ্ক কিন্তু আমি তোমাদেরকে করতে দিব, আমি করব না। এবারে আরো একটা কথা হচ্ছে যে যখন আমি ওই যে ম্যাক্সিমাম ভোল্টেজ মিনিমাম ভোল্টেজ বলতাম, ইম্পিডেন্স স্মিথ চার্টের ক্ষেত্রে কোন দিকে ম্যাক্সিমাম ভোল্টেজ আসে, ডান দিকে না বাম দিকে? ইয়ামিন হাওলাদার বলো দেখি।
জি ম্যাম, শুনুন ম্যাম। শুনবা কিভাবে? ইম্পিডেন্স স্মিথ চার্ট এতক্ষণ যা বলছি তার সেগুলো শুনছো? জি ম্যাম, শুনছি ম্যাম। আচ্ছা, ইম্পিডেন্স স্মিথ চার্টের জন্য ভি ম্যাক্স ম্যাক্সিমাম ভোল্টেজ কোন পাশে আসে? অরিজিনের ডান দিকে না বাম দিকে? ম্যাম বাম দিকে। ডান দিকে আসে। তাহলে অ্যাডমিটেন্স স্মিথ চার্টের ক্ষেত্রে কি হবে? অ্যাডমিটেন্স স্মিথ উল্টা দিকে চার্টে তো হবে। অ্যাক্সিস চেঞ্জ হয়ে গেছে, সো জি বাম ম্যাম। দিকে আসবে ভি ম্যাক্স, ডান দিকে আসবে ভি জি মিনিমাম। ম্যাম। জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। সো এই টাইপের ছোটখাটো আমার মনে হয় আমি আর তেমন কিছু বাদ দিচ্ছি না। হ্যাঁ, এই টাইপের ছোটখাটো কন্ডিশন গুলা হচ্ছে আমার অ্যাডমিটেন্স স্মিথ চার্টের। কেন মানে এই কন্ডিশন গুলো আমি কখন ধরে নিচ্ছি? প্রোভাইডেড আমার কনস্ট্যান্ট রেজিস্ট্যান্স সার্কেলকেই আমি কনস্ট্যান্ট অ্যাডমিটেন্সের কনস্ট্যান্ট রেজিস্ট্যান্সের সার্কেল গুলাকেই আমি কনস্ট্যান্ট কন্ডাক্টেন্স সার্কেল আর কনস্ট্যান্ট রিঅ্যাক্টেন্সের সার্কেলকে কনস্ট্যান্ট সাসেপ্টেন্সের সার্কেল দিয়ে রিপ্লেস করছি যখন, তখন আমি এই কনসিডারেশন গুলা ধরে নিলাম। ঠিক আছে? আর কারো কোনো কোয়েশ্চেন আছে এখানে? নাই? ওকে ফাইন। আচ্ছা, এখন এখানে আরেকটা খুব সহজ পদ্ধতি আছে। ধরো আমাকে একটা সার্কিটের ইম্পিডেন্স ক্যালকুলেট করে দিয়েছে, ওকে? আমাকে যদি এখন ওই সার্কিটের অ্যাডমিটেন্স ক্যালকুলেট করতে হয়, আমি কি ওই সার্কিটটাকে মানে এখন আবার ওই ইম্পিডেন্স গুলাকে এই 1 বাই হ্যানা ত্যানা এই সমস্ত এত কমপ্লেক্স ফর্মে এগুলো করব? উত্তর হচ্ছে নো, করব না। আমি কি করব? ডিরেক্ট স্মিথ চার্টের, ধরো ইম্পিডেন্স স্মিথ চার্টটি আমার অ্যাডমিটেন্স স্মিথ চার্ট, সো এটা নিয়ে কথা নাই। আমি ইম্পিডেন্স পয়েন্টটা বসালাম। এইবারে অরিজিন থেকে যদি আমি এই লাইনটাকে এক্সটেন্ড করি, ঠিক এখানে যতটুকু লাইন গেছে কনস্ট্যান্ট ভিএসডব্লিউ সার্কেল যদি এঁকে নেই, এই লাইনটাকে যদি আমি এক্সটেন্ড করি, আরেকটা যে পয়েন্ট কনস্ট্যান্ট ভিএসডব্লিউ সার্কেলকে ছেদ করবে, সেই পয়েন্টের যেই আর এর ভ্যালু, এক্স এর ভ্যালু, সেটাই হচ্ছে বেসিক্যালি জি এর ভ্যালু, বি এর ভ্যালু। কথা কি বুঝাতে পারলাম? বুঝি নাকি কথা? আচ্ছা, দেখি কতটুকু বুঝি। এটা অ্যাডমিটেন্স স্মিথ চার্টের এই একটা অঙ্ক করে নেই, তারপরে আমরা আবার স্টাফে ফেরত যাব। হ্যাঁ, ধরো আমার একটা ট্রান্সমিশন লাইন, এই ট্রান্সমিশন লাইনের একটা নরমালাইজড ইম্পিডেন্স আমাকে বলে দেওয়া আছে 0.2 মাইনাস জে 0.5। ওকে, আমাকে লোড এন্ড থেকে ভি ম্যাক্সিমামের ভ্যালু পজিশন, ভি ম্যাক্সিমামের পজিশন বার করতে হবে, এবং আমাকে রিফ্লেকশন কোএফিশিয়েন্ট, নরমালাইজড অ্যাডমিটেন্স, আরেকটা নরমালাইজড অ্যাডমিটেন্স, নরমালাইজড ইম্পিডেন্স, এই সব কিছু বার করতে হবে লোড থেকে 0.12 ল্যামডা দূরে। ওকে, করো দেখি তোমরা। পাঁচ মিনিট টাইম। Exactly 5 minutes time. শ্রাবণী শর্মা ক্লাসে আছে? ইয়েস ম্যাম। বুঝতে পারছি পড়া? হ্যাঁ ম্যাম, বুঝতে পারতেছি। আকিলা আলম আছে? জি ম্যাম। নওশিন শর্মিলি? জি ম্যাম। আরিফা খানম? ইয়েস ম্যাম। মহাশ্বেতা সাহা আছে? ইয়েস ম্যাম। মেহরিন নেওয়াজ? ইয়েস ম্যাম। ওকে, বাকিগুলো আবার পরে। আচ্ছা, তৌফিক ইলাহি? ইয়েস ম্যাম। মাহবুবে ইলাহি আছে?
নাই মোস্ট লাইকলি ওকে, কে বলবে কি করতেছো? এবার মেয়েদের থেকে শুরু করি আজকে। নাহিয়ান তাসনিম, বলো দেখি কি করতেছো এই অঙ্কে? ফার্স্টে নরমালাইজড অ্যাডমিটেন্সের পয়েন্টটা করে ওখান থেকে ভিএসডব্লিউ এর আচ্ছা আচ্ছা, নরমালাইজড অ্যাডমিটেন্সের পয়েন্ট যদি বের করো তাহলে কোথায় পড়ে? নরমালাইজড অ্যাডমিটেন্সের পয়েন্টটা কই? এটা হচ্ছে উপরে লেফট সাইডে। উপরের লেফট সাইডে আসবে? আমার অ্যাডমিটেন্স তো 0.2 মাইনাস j.5। অ্যাডমিটেন্সের ক্ষেত্রে উপরে আই মিন ক্যাপাসিটেন্সেরটা উপরে হয় না? না না না, এটাই তো বলতেছি। পয়েন্ট তোমরা বসাবা যেরকম ইম্পিডেন্স স্মিথ চার্টে আসে সেরকমই। ইম্পিডেন্স স্মিথ চার্টে আসতেছে এই যে 0.2। আমি তো চোখে একদম দেখি না, আল্লাহ হবে যে ডাক্তার যাব। আচ্ছা, এটা যদি 0 হয় হ্যাঁ, ধরো এই পয়েন্টটা হচ্ছে 0.2 এর মানে কনস্ট্যান্ট রেজিস্ট্যান্স সার্কেল হিসেবে এই পয়েন্টটা হচ্ছে 0.2 এর। এবারে 0.5 এরটা কোনটা? মাইনাস j.5 এরটা কোনটা? মাইনাস j.5 এরটা হচ্ছে এইটা দ্বারা একটু কাছে নিয়ে দেখি। হ্যাঁ, এই সার্কেল হচ্ছে 0.5 এর সার্কেল। ও সরি, আমি তো দেখো আবার কি করলাম, আমি চোখে দেখছিলাম বলে রেজিস্ট্যান্সের সার্কেলে আমি আইডেন্টিফাই করছি। আচ্ছা, এটা হচ্ছে 0.2 কনস্ট্যান্ট রেজিস্ট্যান্সের সার্কেল। এই কনস্ট্যান্ট রেজিস্ট্যান্সের সার্কেল যদি মোস্ট লাইকলি এই সার্কেলটা হচ্ছে তোমাদের 0.5 রিঅ্যাক্ট্যান্সের সার্কেল। যেহেতু মাইনাস সেহেতু আমি এই নিচের সার্কেলটা ধরলাম। এই পয়েন্টটা হচ্ছে আমার YL এর পয়েন্ট, যেটা আমার এখানে দেওয়া আছে 0.2। কথা পুরো কেটে আসলো ম্যাম। আমি যদি এইটাকে হ্যাঁ বলো ম্যাম, আমি যদি এটাকে ইম্পিডেন্সে কনভার্ট করে হ্যাঁ অবশ্যই ইম্পিডেন্সে কনভার্ট ড্র করে করি করতে পারো। হ্যাঁ, বাট তুমি বুঝতেছো ইম্পিডেন্সে কনভার্ট করাটা কিন্তু তোমার জন্য ম্যাডাম, ডিফিকাল্ট। 1/0.2 মাইনাস j.5 এটা করে সেটাকে আবার ইনভার্স মিক্স করো। হ্যাঁ, ক্যালকুলেটর করলে তো কোনো চিন্তাই নেই, এবং তখন তুমি এইদিকে পয়েন্ট পাচ্ছ। জি জি জি। হ্যাঁ, এইবার দেখো ব্যাপারটা, আমি যদি অ্যাডমিটেন্স দিয়েও রিপ্রেজেন্ট করি আমার কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না, কারণ আমি জানি অ্যাডমিটেন্স এই পয়েন্টটা যেহেতু অ্যাডমিটেন্স, সো আমার লোডটা কিরকম? লোডটা হচ্ছে ইন্ডাকটিভ। কেন? বিকজ আমি জানি আমি ইম্পিডেন্স আর স্মিথ চার্ট আর অ্যাডমিটেন্স স্মিথ চার্টে আমার একটাই কাজ, সেটা হচ্ছে আর কে এক্স আর কে জি আর এক্স কে বি এর সমান ধরে ফেললে আমি বসাই ফেললাম আমি ওই হিসাবে পয়েন্টটা। কিন্তু আমার অ্যাক্সিস কোনটা আমার মাথায় রাখতে হবে? কি অ্যাক্সিস হচ্ছে এইটা ইউ অ্যাক্সিস আর এইটা জেভি অ্যাক্সিস। তার মানে কি এটা পজিটিভ অ্যাক্সিস, এটা ইন্ডাকটিভ লোডের অ্যাক্সিস, এটা ক্যাপাসিটিভ লোডের অ্যাক্সিস। কথা বোঝা গেছে? ভ্যালু যাওয়া দেওয়া থাকবে আমি সেটা বুঝে নিব, বাট ফিজিক্যাল মিনিং যেগুলো আমাদের মাথায় রাখতে হবে সেগুলোর একটা হচ্ছে ইম্পিডেন্সের এইটা ইন্ডাকটিভ পার্ট, এটা ক্যাপাসিটিভ পার্ট, আর
অ্যাডমিটেন্সের জন্য উল্টা, অ্যাডমিটেন্সের জন্য এইটা ইন্ডাকটিভ পার্ট আর এই দিকেরটা ক্যাপাসিটিভ পার্ট। ক্লিয়ার সবাই? বুঝতে পারছি কথাটা? আচ্ছা, সো এখন আমার এই পয়েন্ট বসানো আছে, কনস্ট্যান্ট ভিএসডব্লিউ সার্কেল আমরা আঁকতে পারবো। এইবার বলো দেখি মেহেরিন নেওয়াজ, আমাকে যে বলছে ভি ম্যাক্সিমাম, এটা কেমনে বোঝাবো? ভি ম্যাক্সিমাম, position of V maximum at 0.12 lambda, এটা আমাকে বার করতে বলছে, তাই তো? কিভাবে বার করবো এটা বল দেখি। পারবো নাকি না? আচ্ছা, নরমালি চিন্তা করো, এটা যদি লোড এন্ড হয়, 1 to lambda দূরে বলে নাই, লোড এন্ড হয়, লোড এন্ড থেকে কত দূরত্বে ভোল্টেজ ম্যাক্সিমাম আছে এটা আমাকে বের করতে বলা হয়েছে। সরি, এইটা একটা প্রবলেম আর এইটা একটা প্রবলেম। পজিশন অফ ভি ম্যাক্স আমাকে বের করতে বলা হয়েছে, সেটা কিভাবে বার করব? হ্যাঁ মেহেদি নওয়াজ, বলো দেখি কিভাবে বার করব? ম্যাম, এই যে নরমালাইজড অ্যাডমিটেন্সের যে ভ্যালুটা দেওয়া আছে, হ্যাঁ, এটা স্মিথ চার্টের কোন পয়েন্টটা? এটা স্মিথ চার্টে তুমি ভুলে যাও যে এইটা, 1 মিনিটের জন্য তুমি ভুলে যাও যে এটা অ্যাডমিটেন্স। এটাকে যদি তুমি ইম্পিডেন্স চিন্তা করো তাহলে কি কনস্ট্যান্ট রেজিস্ট্যান্স সার্কেল 0.2 আর কনস্ট্যান্ট রিঅ্যাকট্যান্স সার্কেল 0.5 এর ইন্টারসেক্টিং পয়েন্টটা তুমি ধরবা না? হ্যাঁ হ্যাঁ, ওইটাই তোমার ইম্পিডেন্সের পয়েন্ট। বাট যখন তুমি এই পয়েন্টটাকে ইম্পিডেন্স ধরে নিচ্ছ, তোমার অ্যাক্সিস কোনটা হয়ে যাবে? এইটা হবে ইউ অ্যাক্সিস, এইটা হবে ভি অ্যাক্সিস। কথা বুঝে তখন গেছে? তার মানে এইটাই তোমার অ্যাডমিটেন্স পয়েন্ট। আচ্ছা, বাট তুমি যখন তোমার মানে যেহেতু অ্যাক্সিসটা এরকম হয়ে যাবে, সো এইবার যদি তুমি এখন রিফ্লেকশন কোএফিসিয়েন্টের ফেজ চিন্তা করো, এই অ্যাক্সিসের সাপেক্ষে তোমাকে রিফ্লেকশন কোএফিসিয়েন্টের ফেজ বলতে হবে। কথা বুঝাতে পারছি কি? ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, ভি ম্যাক্সিমামের পজিশন বলবে আমাকে শ্রাবণী শর্মা, বলো দেখি। মেহেদি নেওয়াজ তো গায়েব হয়ে গেছে। ম্যাম এটা তো টুয়ার্ডস দা লোড হবে না? না না না, এটাই তো মানে লোড বাবা, 196 মানে এই ফ্রম দা লোড আর কি। সো লোড থেকে আমার জার্নি শুরু হয়েছে। সো ভি ম্যাক্সিমাম কত দূরে হবে সেটা বলো। লোড তাহলে ওটা উল্টা দিকে যাবে ম্যাম, ক্যালকুলেশন করা লাগবে আরো। মানে এখানে 0.0 আমাকে বলো তুমি, টুয়ার্ডস দা মানে ফ্রম দা লোড যখন আমরা যাই, এই দিক থেকে এই দিকে যাই না এই দিক থেকে এই দিকে যাই সেটা বলো আগে। মানে কোন দিকে যাই, ক্লকওয়াইজ যাই না অ্যান্টি ক্লকওয়াইজ যাই? হবে তাহলে হ্যাঁ, ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ, তার মানে কি আমার এই পয়েন্ট থেকে এই দিকে যাব আমি? হ্যাঁ। আচ্ছা, এখন যদি ধরো এখানে একটা কনস্ট্যান্ট ভিএসডব্লিউ সার্কেল যদি হয়ে যাইতো, এইখানে একটা পয়েন্টে ছেদ করতো, এখানে একটা পয়েন্ট ছেদ করতো, সো ভি ম্যাক্স এদিকের পয়েন্টটা কি ভি ম্যাক্স না এদিকের পয়েন্টটা ভি ম্যাক্স? যখন আমরা ইম্পিডেন্সের সার্কেল বানিয়েছিলাম, ভি ম্যাক্স কোন দিকে থাকতো এটা বলো দেখি, ডানে না বামে? হ্যাঁ, ইম্পিডেন্স কোথায় থাকতো, ডানে থাকতো না বামে থাকতো?
ইম্পিডেন্সের ডানে থাকতো না। আচ্ছা, যখন আমরা ইম্পিডেন্স স্মিথ চার্ট বানিয়েছিলাম, আকিলা আলম বলতে পারবা ডান দিকে থাকতো না বাম দিকে থাকতো? ডানে থাকতো ভিম্যাক্স। এইটা ভিম্যাক্স থাকতো, এদিকে ভিমিন থাকতো। এখন যেহেতু আমি এই জিনিসটাকে অ্যাডমিটেন্স দিয়ে বলছি, পয়েন্ট আমি এক বসাচ্ছি, বাট মিনিং গুলা, ইন্টারপ্রিটেশন গুলা ডিফারেন্ট। এইটা হচ্ছে আমার ভিম্যাক্স এর পয়েন্ট। এইবার বলো, এই দুই পয়েন্টের মধ্যবর্তী ডিসটেন্স কত? মহাশ্বেতা সাহা বলো দেখি, এই দুই পয়েন্টের মধ্যবর্তী ডিসটেন্স কত? Yes, ma'am. এই দুই পয়েন্টের মধ্যবর্তী ডিসটেন্স কত? স্মিথ চার্ট নাই না? আচ্ছা ম্যাম, দেখছি। মেহরিন নেওয়াজ, বুঝা গেল কথাটা? তুমি তো পুরো গায়েব হয়ে গেছো, কথা বুঝছো না কেন? 0.43 0.4 0.43 তো হইতে পারবে না বাবা। 0.08 ল্যামডা। 0.08 ল্যামডা। আচ্ছা, 0.08 ল্যামডা কেমন করে আসছে? এখানকার ভ্যালু দেখে কি বলা যাচ্ছে? ম্যাম আমি ইম্পিডেন্সে কনভার্ট করে করছিলাম। ও আচ্ছা আচ্ছা, এবার মেরি নিওয়াজের প্রশ্ন থেকে উত্তর থেকে বলি। হ্যাঁ, মেরি নিওয়াজ এখানে দেখতে পাচ্ছে 0.43, তাই না? জি ম্যাম। বাট চিন্তা করে দেখো, আমরা প্রথম দিনও বলেছিলাম যে স্মিথ চার্টের পুরো লেন্থটা হচ্ছে 0.5। তাহলে যদি আমি হাফ চিন্তা করি, হাফ চিন্তা করলে মানে কি? হাফ চিন্তা করলে 0.25। এবার 0.25 এর মধ্যে এতটুকু তো কখনোই 0.43 হইতে পারে না, তাই না? তার মানে আমাদেরকে জিনিসটা কিভাবে ডিসটেন্সটা মাপতে হবে? ধরো তুমি যেই 0.43 যেই গ্রাফটা পড়ছো না, সেটা হচ্ছে এই পুরাটা, এই 0.5 থেকে এইখান থেকে এই পর্যন্ত ডিসটেন্স হচ্ছে 0.53। সো এইটুকু ডিসটেন্স হচ্ছে বেসিক্যালি 0.5 মাইনাস 0.43। সো লোকেশন অফ Vmax যদি আমাকে বলতে হয়, তাহলে টোটালটা যদি 0.5 ল্যামডা হয় মাইনাস 0.43 ল্যামডা। ঠিক আছে, কথা কি বোঝা গেল আমার? Yes, ma'am. আচ্ছা, এইবারে আমাদেরকে বলা হয়েছে লোড থেকে 0.12 ল্যামডা দূরে যেতে হবে। তাহলে কত দূর যেতে হবে বলো দেখি? কোন পয়েন্টটা হবে সেটা? এইটুকু যদি 0.07 হয়ে থাকে, তাহলে আরো 0.05 ল্যামডা যাবো আমরা, তাই না? এখান থেকে জাস্ট 0.05 ল্যামডা গেলে কি এই লোড এন্ড থেকে 0.12 ল্যামডা চলে যাওয়া সম্ভব? এবার লোড এন্ড থেকে 0.12 ল্যামডা দূরে আমি যদি এখানে একটা কনস্ট্যান্ট VSW রাখি, লোড এন্ড থেকে 0.12 ল্যামডা দূরের পয়েন্টটাকে যদি আমি আইডেন্টিফাই করে ফেলতে পারি, এবং আমি যদি সেন্টার অফ অরিজিন থেকে সেই পয়েন্টটাকে কানেক্ট করি, কনস্ট্যান্ট VSW এর সার্কেলকে যেই পয়েন্টে ছেদ করবে সেই পয়েন্টটাই হচ্ছে আমার, সেই পয়েন্টের অ্যাডমিটেন্সই হচ্ছে আমার অ্যাডমিটেন্সের ভ্যালু। সেই পয়েন্টের রিফ্লেকশন কোএফিসিয়েন্ট আমার যেটা দেখায় সেটা রিফ্লেকশন কোএফিসিয়েন্টের ভ্যালু। এবং জেড প্রাইম কোন ভ্যালু? হামিদুল হোসেন বলো দেখি। ইয়েস ম্যাম, ওখান থেকে ঠিক অপোজিটে স্কেল দিয়ে যদি ওখান থেকে এইটা যদি এ হয়ে থাকে, হ্যাঁ স্কেল দিয়ে 180 ডিগ্রি দূরে যে জি পয়েন্টটা, ইয়েস ম্যাম, সেটা হচ্ছে সেটাই হচ্ছে আমার জেড জেড প্রাইমের প্রাইম। পয়েন্ট। এবার আমি এই পয়েন্টটা যেহেতু ধরলাম, এই পয়েন্টটার রিফ্লেকশন কোএফিসিয়েন্টের ফেজ আমি কিভাবে ধরবো বলো দেখি? রিফ্লেকশন কোএফিসিয়েন্টের ফেজ কি আমি এই অ্যাঙ্গেলটা ধরবো? নো, আমি একদম ঘুরায়ে এই অ্যাঙ্গেলের সাপেক্ষে, এই অ্যাক্সিসের সাপেক্ষে, সরি প্লাস ইউ অ্যাক্সিসের সাপেক্ষে যে অ্যাঙ্গেলটা হয় সেটা চিন্তা করব। এখন তোমরা বলতেই পারো যে 360 মাইনাস অত করলে এটা
ইকুয়াল হবে না হবে ওটা আমাদের এখন আপাতত ধরার ম্যাম দরকার এটা নাই। কেন ধরলাম আরেকবার একটু, কেন এটা ধরলাম? কারণ আমরা বলতেছি অ্যাডমিটেন্স স্মিথ চার্টের সমস্ত পয়েন্ট আমি ইম্পিডেন্সের সাথে মানে কি বলবো ইন্টারচেঞ্জেবল করতে পারি, বাট ফিজিক্স বা ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন গুলা উল্টা হয়ে যাবে। ইম্পিডেন্স স্মিথ চার্টে এটা প্লাস ইউ অ্যাক্সিস ছিল, মনে আছে তো না? ইউ আর জে ভি দুইটা অ্যাক্সিস নিয়ে আমরা প্রথম গামা প্লেন কথা বলছিলাম, এটা প্লাস ইউ অ্যাক্সিস ছিল, অ্যাডমিটেন্সে এটা প্লাস ইউ অ্যাক্সিস হয়ে গেছে। সো রিফ্লেকশন কোএফিশিয়েন্ট যখন এখানে আসছে, নরমালি আমরা কি করি, রিফ্লেকশন কোএফিশিয়েন্ট ইউ অ্যাক্সিস এর সাপেক্ষে যেই কোণ করে সেটাই হচ্ছে তার ফেজ। সো ইউ অ্যাক্সিস এর সাপেক্ষে যেই কোণ করতেছে সেটা আমি ফেজ, সেটা আমি ধরবো। ঠিক আছে, নরমালি আমরা কি করি, ইউ থেকে জেভি এর দিকে যেই কোণ যাচ্ছে সেইভাবে নেই। এখানে তো আমার ইউ এইদিকে জেভি এইদিকে, সো আমার কোণ রোটেট করা শুরু করবে এই দিক বরাবর ইন টার্মস অফ অ্যাডমিটেন্স। এবং এই ক্ষেত্রে তোমার যা যা উত্তর আসবে, আর যে প্রথমেই কষ্ট করে এটাকে ক্যালকুলেটরে ইম্পিডেন্সে কনভার্ট করছে, তার যা যা উত্তর আসবে এক্স্যাক্টলি সেম আসবে। ম্যাম ইম্পিডেন্সের ক্ষেত্রে কি তাহলে 0.25 থেকে মাইনাস করব না ম্যাম? কি 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 বুঝি নাই তোমার পয়েন্ট। ইম্পিডেন্সের ক্ষেত্রে মানে ফার্স্ট ওই যে 0.08 ল্যামডা যেটা অ্যানসার একটা আসছে ম্যাম, 0.07 ল্যাম্বডা যেটা আসছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তাহলে 0.25 ল্যামডা থেকে 0.18 ল্যামডা হ্যাঁ মাইনাস হ্যাঁ করলে হ্যাঁ হচ্ছে না? হ্যাঁ 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 অবশ্যই অবশ্যই, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, ওকে। সো এই হচ্ছে আমাদের অ্যাডমিটেন্স স্মিথ চার্ট। আমরা যদিও আমাদের টাইম কম আছে, বাট আমরা আর সময় নষ্ট করা যাবে না, আজকে আমাকে এটা শেষ করতেই হবে, বহুদিন হয়ে গেছে। আমরা একটু তাড়াহুড়া করে যাই, আমরা লিয়াও এর সিঙ্গেল স্টাব ম্যাচিং এর একটা প্রবলেম দেখি, বিকজ আমাদের ওই স্টাব ম্যাচিং এর প্রবলেম দেখতে হবে। কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ বলো। যারা মিরপুরে যারা থাকে তাদের কারেন্ট চলে গেছে, তো অনেকে বের হয়ে গেছে, বলতেছে ম্যাম একটু আনলক করতে। এত জোরে কারেন্ট চলে জি গেছে ম্যাম, একসাথে? জি ম্যাম, তাহলে এইদিকে কারেন্ট নেই। আচ্ছা, করছি আমরা। ওকে, সো আমি এবারে সিঙ্গেল স্টাব ম্যাচিং এ যাই। হ্যাঁ, সিঙ্গেল স্টাব ম্যাচিং এর প্রবলেমটা যদি আমরা শুরু করি, আমি একদম লিয়াও এর একটা প্রবলেমে যাচ্ছি। হ্যাঁ, লিয়াও এর আমার কাছে তো হার্ড কপি আছে, পেজ 91, আমি জানি না তোমাদের কত কি, বাট এক্সাম্পল নাম্বার হচ্ছে 3.6.1। আচ্ছা, আমাকে বলে দেওয়া হচ্ছে একটা লসলেস ট্রান্সমিশন লাইন যার ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স হচ্ছে R0 which is 50 ওহম, এবং সেই 50 ওহম ট্রান্সমিশন লাইনটাকে ইজ টু বি ম্যাচ টু এ লোড, যে লোডের ইম্পিডেন্সটা হচ্ছে 50 ডিভাইডেড বাই 2 প্লাস j 2 প্লাস √3 ওহম। ওকে, এটা হচ্ছে আমার লোডের ইম্পিডেন্স। আচ্ছা, এবং আমাকে কি করতে হবে, আমাকে একটা শর্ট সার্কিটের স্টাব দিয়ে ম্যাচিংটা করতে বলা হচ্ছে যে স্টাবের ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স Z0 অফ দ্য স্টাব হলো 100 ওহম। ওকে, এবং আমাকে স্টাবের পজিশন, দ্যাট ইজ ডি ডিসটেন্স, কোন পজিশনে স্টাবকে বসাচ্ছি, এবং স্টাবের লেংথ, এর লেংথ, এই দুটো জিনিসই আমাকে ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, সো আমি যদি স্টেপ বাই স্টেপ আগাই, আমার ফার্স্ট কাজ কি হয়, আমার ফার্স্ট কাজ হচ্ছে নরমালাইজ করে নেওয়া, তাই না? এবং আমি জানি যে স্টাব ম্যাচিংটাকে আমরা অ্যাডমিটেন্সের রেসপেক্টে করব, ইম্পিডেন্স দিয়ে করা বহুত ভেজাল, সো আমরা এটাকে অ্যাডমিটেন্সে কনভার্ট করব। জেডএল যদি হয়ে থাকে, তার মানে আমার ওয়াইএলটা কি জিনিস, এটা তো লোড, সো এটা ক্যাপিটাল এল দিয়ে দিলাম। ওয়াইএল হচ্ছে আমার 2 প্লাস জে 2 প্লাস √3 ডিভাইডেড বাই 50। ওকে, আচ্ছা, তারপরে আসতেছে হচ্ছে আমার, এটাকে আমি এখন কি করব, নরমালাইজ করতে হবে। নরমালাইজ করার জন্য ওয়াইএল বার মানে হচ্ছে, দেখো আমাকে এখানে বলে দেওয়া আছে ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স 50, তার মানে y0 মানে কি 1/50, বা 50 উপরে চলে আসলো। সো আলটিমেটলি
এটা হচ্ছে আমার ক্যারেক্টারিস্টিক অ্যাডমিটেন্স। আমি আজকে মানে কেউ বার করছি নাকি 2 + √3 ভ্যালু কত আসছে? ক্যালকুলেটর আছে তৌফিক? 670 জি ম্যাম। কত আসে বাবা এই 2 + j√3 ভ্যালু? j√3 না 2 + √3 ভ্যালু। আমি একটু ডিসকানেক্টেড হয়ে গেছিলাম কিছুক্ষণ আগে, এখন আচ্ছা 3.73 3.73 ফাইন। সো এটা হচ্ছে আমার লোডের নরমালাইজড অ্যাডমিটেন্স। বসিয়ে ফেলতে পারবো আমরা এটা ওতে স্মিথ চার্টে। আরিফা খানম বলো দেখি এটা বসালে স্মিথ চার্টে কি উপরের হাফ সাইকেলে আসবে না নিচের হাফ সাইকেলে আসবে? এই পয়েন্টটা ম্যাম উপরের হাফ সাইকেলে। উপরের হাফ সাইকেলে আসবে। তার মানে এটা কি রকম ধরনের লোড এখানে দেখাচ্ছে? ক্যাপাসিটিভ। ক্যাপাসিটিভ লোড। ভেরি গুড। সো আমি ধরো আমরা স্মিথ চার্টে এই পয়েন্টটা বসাবো সামওয়্যার কথার কথা আমি একদম মানে ওরকম ভাবে স্কেল ওয়াইজ বসাচ্ছি না। হ্যাঁ, আমি এরকম একটা সামওয়্যার পয়েন্ট আমার 2 + j3.73 করেসপন্ডিং পয়েন্ট আমি বসাবো। বসানোর সাথে সাথে আমি কি করে ফেলতে পারবো? আমি এখানে একটা কনস্ট্যান্ট VSWR সার্কেল এঁকে ফেলবো। সব সময় লোড আইডেন্টিফাই করার পরে সাথে সাথে কনস্ট্যান্ট সার্কেল আঁকবা। আচ্ছা, মানে আমার ক্লাসে শেষ করে পারি না আমি, আমার নার্সারির বাচ্চারও অনলাইন ক্লাস, কি আর বলবো। আচ্ছা যাই হোক, সো আমি এই পয়েন্টটা আইডেন্টিফাই করলাম অ্যাডমিটেন্স থেকে, আমি কনস্ট্যান্ট VSWR সার্কেল আঁকলাম। এখন আমাকে কি বলা হচ্ছে? আমাকে এখন প্রথম কথাটা হচ্ছে যে আমি স্টাবের পজিশনটা কোথায় নিব। এবার খেয়াল করে দেখো, আমাকে তো ট্রান্সমিশন লাইনের মধ্যেই আনতে হবে, তাই না? ট্রান্সমিশন লাইনের মধ্যে আনতে হবে বলাটা একটু অগোছালো হইলো। আমাকে এই সার্কেলের মধ্যেই কোনো একটা পয়েন্টের মধ্যে ইম্পিডেন্সটাকে নিয়ে আসতে হবে, তাই তো? সো আমাকে যদি বলা হয় যে আমি যেখানে স্টাবকে বসিয়েছি স্টাবের রিঅ্যাক্টেন্স থাকবে শুধু, স্টাবের কোনো রেজিস্ট্যান্স থাকবে না, তাই না? এই কথাটা আমাদেরকে বলে দেওয়া আছে। সো আমি যেই কত দূরত্বে আমি স্টাব বসালে ওই দূরত্বে যেই টোটাল রিঅ্যাক্টেন্সটা আসে তার রিঅ্যাক্টিভ পার্টটা একটা শর্ট সার্কিটের রিঅ্যাক্টিভ পার্টের সমান হবে। ঠিক আছে, এটা একটা বড় ক্রিটিক্যাল কন্ডিশন কিন্তু আমার জন্য। সেই ক্ষেত্রে তাহলে আমি যদি এইভাবে যাই যে আমার কিভাবে এটা তোমাদেরকে দেখালে ক্লিয়ার হবে, তাড়াহুড়া করতে গেলে এটাই হয়, ছোট করে একটু বুঝাতে চাই, ছোট করে বুঝানো হবে এটা। ছোট করে কেমনে বুঝাই, ছোট করে বুঝানোর তো ওয়ে নাই। আমাদের 10 মিনিট আছে না, এটার জন্য এখন আমাকে আরো অনেক কথা বলতে হবে। আচ্ছা, আমি চাচ্ছিলাম এটা শেষ করতে, বাট আমি দেখছি যে এখানে তোমাদেরকে যদি বুঝাতে হয় আরো অনেক লম্বা লম্বা অনেক কথাবার্তা বলে আমাকে এখানে কেন আমি ওই পয়েন্টে দিয়ে আসছি এবং কিভাবে আসছি ওই জিনিসটা আমাকে বিস্তারিত বর্ণনা করতে হবে। একটু চেষ্টা করি কোনো স্মল পার্ট বলা যায় কিনা, যদি না পারি সেই ক্ষেত্রে আমরা যদি পয়েন্ট হয় কিভাবে বলি তোমাদেরকে। না, আমার মনে হয় আমরা এটা নেক্সট ক্লাসে করি, বিকজ এটা করতে আমার অ্যাটলিস্ট 20 মিনিট লাগবে। আমার মাঝখান দিয়ে শেষ হয়ে গেলে আমার কন্টিনিউটিটা চলে যাবে একদম।
অসুবিধা নাই, আমরা স্টাফ ম্যাচিং এর এই অঙ্কটা নেক্সট ক্লাসের জন্য রেখে দিচ্ছি।